মূসক 4.3 অর্থাৎ ব্যাটের ক্ষেত্রে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মূসক 4.3 যেটা হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলা হয়। এইটা ভালো করে বোঝার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কস্টিং এর মোটামুটি একটা জ্ঞান থাকা দরকার। তাহলে হচ্ছে মূসক 4.3 যেটা ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট এটার সম্পর্কে ভালোভাবে তৈরি করা যাবে। অর্থাৎ এটা হচ্ছে ব্যাট অফিসকে যেটা কোনো একটা প্রোডাক্ট যখন লঞ্চ হয় অর্থাৎ বানায় কোম্পানি প্রোডাকশনে যায় তখন হচ্ছে এটা বানাতে কি পরিমাণ খরচ হয়, কোন ম্যাটেরিয়াল কি পরিমাণ লাগে এইটার হচ্ছে হিসাব যেটা ব্যাট অফিসে জমা দিতে হয়। যার মাধ্যমে হচ্ছে ব্যাট অফিস জানতে পারে যে প্রোডাকশনের পুরো কনজাম্পশন, সেল প্রাইস সবগুলো জিনিস হচ্ছে এর মধ্যে থাকে। এখন যদি আমরা এটা নিয়ে কথা বলি সেক্ষেত্রে প্রথমে যেটা দেখব আমাদের হচ্ছে একটা কস্ট শিট বানায় নিতে হবে। কস্ট শিট যখন বানাবো তখন হচ্ছে আমরা পরবর্তীতে 4.3 যে ফর্মটা আছে এখানে ডাটাগুলো সহজ হচ্ছে ইনপুট হিসাবে দিতে পারবো। এখানে হচ্ছে জাস্ট আমরা একটা উদাহরণের কিছু ডাটা এন্ট্রি দিলাম যাতে বোঝানো যায় কিভাবে 4.3টা করতে হয়। প্রথমে আমরা ধরলাম র মেটেরিয়ালস হচ্ছে নামে একটা র মেটেরিয়ালস যেটা হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে একটা কিনছে, রেট হচ্ছে 3,500, অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে 3,500, যে কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, আদার কস্ট এগুলো হচ্ছে কোনোটাই নাই। সেক্ষেত্রে হচ্ছে টোটাল এই 1 ইউনিটের জন্য খরচ হচ্ছে 3,500 টাকা। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যখন কোনো র মেটেরিয়ালস ইম্পোর্ট করা হয় তখন হচ্ছে আমাদের অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, আদার কস্টগুলো হচ্ছে চলে আসে। আমরা যখন প্রথমে আমরা একটা ইউনিটের কস্টিংয়ে যাওয়ার জন্য আমাদের প্রথম হচ্ছে র মেটেরিয়ালস কী লাগবে এইটা হচ্ছে একটা ক্যালকুলেশন করে নেওয়া। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা 1 কেজি অথবা একটা ইউনিটের কীরকম কস্টিং আসে সেটা বের করলাম। তারপরে যেটা করতে হচ্ছে 1 ইউনিট যখন আমরা বের করে ফেললাম তখন হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বানাইতে চাচ্ছি এটার জন্য আসলে কি পরিমাণ খরচ হচ্ছে বা কি পরিমাণ র মেটেরিয়ালস লাগতেছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। যখন আমরা এই পার্টটা করব অর্থাৎ প্রতি কেজি ইউনিটের কস্টিংয়ে যাব তখন আমাদের খেয়াল রাখতে হবে যখন মাল কোনো লটে আসে, যেমন এখানে আমরা শুধু কোয়ান্টিটি একটা দিছি, আমি যদি এখানে ধরতাম যে 10,000 টন মাল আসছে, 10,000 টন দিলে অনেক বেশি হয়ে যায়। সেটা হচ্ছে আমরা যদি ধরি এখানে হচ্ছে 1 টন মাল আসছে তখন দেখা যায় 1 টনের 1 কেজির দাম হচ্ছে 3,500 টাকা হলে এটা হয়ে যাচ্ছে প্রায় অনেক টাকা, 35 লাখ টাকা চলে আসতেছে। অর্থাৎ এইভাবে হচ্ছে আপনারা প্রথমে যেটা এই পার্টটা আমি বলবো শুধু কস্টিংয়ের একটা পার্ট যেটা হচ্ছে পার মিনিটে কত টাকা কস্ট আসতেছে এইটা হচ্ছে এখানে দেখাইতে হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনারা যারা কাস্টম ডিউটি সম্পর্কে কম জানেন বা এটা নিয়েও চ্যানেলে ভিডিও আছে কাস্টম ডিউটি বা কিবা কাস্টম ডিউটি বলি অথবা এলসি কস্টিং বলি, এগুলো হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আছে। সেটা আপনারা যদি দেখেন ওখানে দেখবেন ব্যাটও হচ্ছে একটা সেকশন থাকে, যেমন অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, আদার কস্ট, সেই সাথে এআইটি, অনেকগুলো হেড থাকে একটা এলসি ফাইনাল অ্যাসেসমেন্টে বা কস্টিংয়ের ক্ষেত্রে। এখানে খেয়াল রাখতে হবে কোনোভাবেই হচ্ছে ব্যাটের হিসাবটা এখানে আসবে না, কারণ যে সকল কোম্পানি আমরা 4.3 দিব ম্যাক্সিমাম হচ্ছে তারা কি স্ট্যান্ডার্ড রেটে হচ্ছে ব্যাট দেয়, অর্থাৎ 15% যেহেতু ব্যাট দেয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাট যেটা এখানে খরচ হিসাবে দেখাবে এটা ইনপুট, অর্থাৎ ব্যাট হিসেবে ইনপুট হিসেবে দেখাতে পারবে, আউটপুটের সাথে এটা একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে ব্যাট কোনো খরচ না, তাই এখানে ব্যাট নামে কোনো কিছু আসবে না। র মেটেরিয়ালস 2 গেলাম, সেটা আমরা দেখলাম একটা ইউনিটের দাম হচ্ছে 2,500 টাকা, অ্যাসেসেবল ভ্যালু আমরা দেখতেই পাচ্ছি 2,500 টাকা। তাহলে আমরা এখানে হচ্ছে পার ইউনিট কি পরিমাণ কস্ট আসতেছে এইটা আমরা দেখাচ্ছি। এরকম করে কেমিক্যাল, চ এইগুলো হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি পরিমাণ পার ইউনিটে খরচ সেটা। এখানে এই যে 1 থেকে 4 পর্যন্ত আমরা শুধু দেখলাম র মেটেরিয়ালস। এই পাশে যদি আসি কনজাম্পশনের ক্ষেত্রে, আমরা যদিও 1 ইউনিটের দাম যদি চিন্তা করি 3,500 টাকা, কিন্তু আমাকে যে ম্যাটেরিয়ালটা আমরা বানাবো, মনে করি আমরা একটা ম্যাঙ্গো জুস বানাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের
এই র মেটেরিয়ালসটা লাগবে হচ্ছে 990 গ্রাম, যার মধ্যে হচ্ছে ওয়েস্টেজ আছে 60 গ্রাম। তাহলে এটার কস্টিং আসতেছে কত টাকা? এখানে ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ 1 কেজির দাম যদি 3500 টাকা হয়, তাহলে 690 গ্রামের দাম কত টাকা আসবে? এটা আমরা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারতেছি। তাহলে এটা চলে আসছে 2415 টাকা। তেমনই এইটা, অর্থাৎ 1 কেজির দাম হচ্ছে 2500 টাকা, তাহলে 510 কেজির দাম কত আসবে? এগুলো আসলে ঐকিক নিয়মে যাদের জ্ঞান ভালো আছে, সাধারণ গণিত, ওনারা হচ্ছে জিনিসগুলো খুব সহজে করে ফেলতে পারবে। যেমন আমরা যদি সিম্পলি চিন্তা করি যে 1000 গ্রাম সমান হচ্ছে 2500 টাকা, তাহলে 1 গ্রামের দাম কত, 510 গ্রামের দাম কত, এটা করাতেই হচ্ছে ফর্মুলাটা এরকম করে ডেভেলপ করা হয়েছে। এই মেটেরিয়ালগুলো কি পরিমাণ কনজাম্পশন যাবে এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে লাগতেছে গ্যাস লাগতেছে। গ্যাসের পরিমাণ আমরা এই প্রোডাক্টটার জন্য হচ্ছে 40 টাকা গ্যাস যাবে। এখন প্রশ্ন হইতে পারে, গ্যাস যে 40 টাকা যাবে এটা কিভাবে আমরা জানবো? সেক্ষেত্রে হচ্ছে যখন কস্টিং এর জ্ঞান থাকে তখন আমরা পার ইউনিট হচ্ছে কিভাবে গণনা করতে হয়, অর্থাৎ 1 ইউনিটের জন্য যেটাকে আমরা কিলোওয়াট হিসাব করি ইলেকট্রিসিটি, কত টাকা খরচ যাচ্ছে, এই প্রোডাক্টের জন্য কত টাকা, কত ইউনিট লাগতেছে, এর দাম কত। যেমন সহজ একটা উদাহরণ ধরলাম হচ্ছে এই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য প্রতি ঘন্টা হচ্ছে 10 পিস উৎপাদন হয়, আর প্রতি ঘন্টা হচ্ছে 10 কিলোওয়াট হচ্ছে বিদ্যুৎ কনজাম্পশন করে। সেই ক্ষেত্রে যেটা হবে, আমাকে প্রথমে বের করতে হবে যে 1 ঘন্টা টোটাল ইলেকট্রিসিটি কস্ট কত। এটাকে হচ্ছে আমাদের ভাগ দিতে হবে কি পরিমাণ, যেমন 10 ইউনিট প্রোডাকশন হচ্ছে, এটাতে ভাগ দিলে 1 ইউনিটের জন্য খরচটা চলে আসবে। তারপর হচ্ছে আমাদের প্যাকেজিং সেম ওয়েতে বের করতে হবে। মেশিনের ডেপ্রিসিয়েশন সেটা, অর্থাৎ আমাদেরকে 1 বছরের হোক অথবা 1 মাসের হোক, এরকম করে হচ্ছে আমাদের একটা ডাটা নিতে হবে, যেগুলাকে আমরা যারা কস্টিং এর জ্ঞান আছে সেটা আমরা ম্যাটেরিয়াল বা কস্টিংকে 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্টিং আর একটা হচ্ছে ওভারহেড কস্টিং। ম্যাটেরিয়াল কস্টিংটা যতটা সহজে করা যায়, ওভারহেড কস্টিংটা ততটা সহজে করা যায় না। সেক্ষেত্রে আপনার যদি জ্ঞান না থাকে কস্টিং এর, সেক্ষেত্রে যেটা ভালো হবে, আপনার কোম্পানিতে কস্টিং ডিপার্টমেন্ট থাকলে ওনাদের সাহায্য নিতে পারেন, যে আমাদের প্রোডাকশন কত, প্রোডাকশন ক্যাপাসিটি কত, ইলেকট্রিসিটি কনজাম্পশন কত, সবগুলো ডাটা হচ্ছে ওনারা মেনটেন করে। অর্থাৎ কস্টিং অ্যান্ড যেটাকে আমরা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টটা বলি, সেখানে এই জিনিসগুলো ইজিলি থাকে। আসলে বলতে গেলে শুধু আমি যদি গ্যাস এবং ইলেকট্রিসিটি পার ইউনিটে 40 টাকা কীভাবে আসছে এটা বলতে চাই, অনেক ধরনের ক্যালকুলেশন দেখাইতে হবে। আমরা এখানে ধরে নিলাম সেটা হচ্ছে 40 টাকা করে। প্যাকেজিং, মেশিনের ডেপ্রিসিয়েশনও আসছে এটা। ফ্যাক্টরি রেন্টের ক্ষেত্রে আপনি একটা সিম্পল জিনিস যদি চিন্তা করেন, ধরেন একটা ফ্যাক্টরিতে 10,000 স্কোয়ার ফিট আছে, এর জন্য ভাড়া দিতে হচ্ছে 10 লাখ। তাহলে যদি আমরা মান্থলি 10 লাখ টাকা ভাড়া দেই, এক্ষেত্রে এখানে প্রোডাকশন কত হবে, এই প্রোডাকশন কত ধরনের প্রোডাকশন হবে, কোনটা কত সময় ইউজ করছে, তারপর ওর জন্য হচ্ছে 1 ইউনিটে কত টাকা খরচ আসবে এটা বের করতে হয়। তার জন্য একদম শুধু রেন্টে পার ইউনিটে রেন্ট কত টাকা ধরতে হবে এটা করার জন্য হচ্ছে, এটার জন্য হচ্ছে আলাদা একটা কস্টিং করার দরকার। তাহলে পুরো প্রসেসটা সম্ভব। কস্টিং নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে, দেখি সম্ভব হয়ে ওঠে কিনা। তাহলে জিনিসটা হচ্ছে ব্যাটের ক্ষেত্রে যেটা 4.3 স্পেশালি, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ কস্টিং নিয়ে ডিসকাশন করা। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ চেষ্টা করব কস্টিং নিয়ে কাজ করা, যেহেতু আমার কস্টিংয়ের উপর যথেষ্ট অভিজ্ঞতা আছে, কারণ ট্যাক্স বেটে কাজ করার আগে আমি কস্টিংয়ে কাজ করছি। কস্ট ম্যানেজমেন্ট নিয়ে মানে পুরো প্রসেসটা আছে। চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে জিনিসগুলো নিয়ে আসতে। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, এটাও সেম ওয়েতে। তারপর এখানে যে স্যালারি, ওয়েজেস, সেলস, ট্রান্সপোর্ট, অফিসিয়াল এক্সপেন্স, অফিস স্ট্যান্ড, এই সবগুলো জিনিস হচ্ছে আমরা পার ইউনিটে নিয়ে গেলাম। তারপর হচ্ছে এখানে একটা প্রফিট অ্যাড করা হয়েছে, কত টাকা, 280 টাকা। সব মিলে টোটাল হচ্ছে আমাদের প্রফিট সহ হচ্ছে 1 ইউনিটের জন্য 4,730 টাকা। এটা বলার কারণ হচ্ছে এটা, আমি যখন কস্টিংয়ে ছিলাম, কস্ট ডিপার্টমেন্ট মানে কস্টিং ডিপার্টমেন্টের পুরোটা আমি একা দেখি, তখন হচ্ছে যখন আমাদের কোনো নতুন প্রোডাক্ট আসতো, ব্যাট ডিপার্টমেন্ট থেকে আমাদের সাথে কমিউনিকেশন করা হতো যে এই প্রোডাক্টটার আমরা 4.3 করতে যাচ্ছি, আমাকে অ্যাকচুয়াল হিসাবটা দাও। তখন হচ্ছে আমরা আসলে পুরো প্রসেসটা করে ওনাদেরকে একটা ডাটা দিতাম,
যেটা দিয়ে ওনারা এই কাজটা অর্থাৎ 4.3 তৈরি করতে পারত। কারণ এইটা যতটা সহজ দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে, এতটা সহজ না। অনেক কঠিন একটা কাজ। কারণ আপনি এত ইজিলি জিনিসটা পারবেন না। স্পেশালি যখন ওভারহেডের ব্যাপার আসে, ইন্স্যুরেন্সের কথা যে আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে ৳৫০০, এত ধরনের প্রোডাক্ট আছে। এইটা এই পরিমাণ ওয়েট মেইনটেইন করে এর জন্য কত আসবে? এটা আসলে অনেক একটা ব্যাপার চলে আসে। তাই আপনার অবশ্যই কস্টিং ডিপার্টমেন্টের সাহায্য নিতে হবে 4.3 তৈরি করার জন্য। এখন আমরা চলে আসি 4.3 টা যদি আমরা ফিল আপ করতে চাই, এইটা হচ্ছে ১ থেকে ১২ টা সিরিয়াল নাম্বার আছে। যেমন ১ম সিরিয়াল অংশ সিরিয়ালি নাম্বার, তারপর হচ্ছে আমাদের এইচএস কোড আছে, তারপর হচ্ছে সাপ্লায়ার নাম আছে, অর্থাৎ সাপ্লায়েবল গুডস নেম অর্থাৎ এই প্রোডাক্টটার নাম, ব্র্যান্ড নাম যদি থাকে সেটা, তারপর কত ইউনিট সাপ্লাই করবে এটা। আর এখানে যে অংশটা যেটাকে বলা হচ্ছে একটা প্রোডাক্টের ম্যাটেরিয়াল কনজাম্পশনটা কি, ওয়েস্টেজ সহ এটা হচ্ছে একটা অংশ, আরেকটা হচ্ছে ভ্যালুয়েটেড ডেসক্রিপশন এটা হচ্ছে একটা অংশ। আমরা ইজিলি যদিও ম্যাটেরিয়াল কনজাম্পশন জিনিসটা করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্টি যেটা হবে সেটা হচ্ছে ভ্যালুয়েটেড ডেসক্রিপশনটা নিয়ে কাজ করা। এটা আসলে একটা ডিফিকাল্ট কাজ। তো আমরা আগের উদাহরণ থেকে কিছুটা কস্টিংয়ের ধারণা দিছি, এটা থেকে আমরা আসলে নিয়ে আসছি। আমি দেখা যায় যে লিঙ্ক করে দেওয়া ওখান থেকে আসা, যে প্রথম হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের নামগুলো লিখলাম, তারপর হচ্ছে কনজাম্পশন কত হয়েছে, যেমন ১ ইউনিটের জন্য হচ্ছে ৬৯০ কনজাম্পশন, অর্থাৎ এটার ওয়েট বা যেটা যদি আমরা এটা বলি কেজিতে তাহলে ৬৯০ গ্রাম। এটার দাম আসছে পারচেজ বিল হচ্ছে ৳২৪১৫। তারপর এটার জন্য ওয়েস্টেজ হচ্ছে সেপারেট করে দেখাতে হবে ৬০০ গ্রাম। এটাকে আমাদের অনেক সময় পার্সেন্টেজ করার একটা ব্যাপার আছে, ওয়েস্টেজ পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজ করার সময় আমরা ইজিলি যেটা করতে পারি, এটার জন্য কস্টিংয়ের জ্ঞান থাকা দরকার। যেমন ৬০ গ্রাম হচ্ছে আমার ওয়েস্টেজ। এখন এইটার ক্ষেত্রে আমি যখন ভাগ দিব তখন হচ্ছে আমাকে যেটা করতে হবে, এখানে কিন্তু ৬৯০ গ্রামের সাথে ওয়েস্টেজ সহ, তাই আমাকে ওয়েস্টেজ ছাড়া যেটা আছে, ওয়েস্টেজ ছাড়া যদি আমরা ফর্মুলাতে নিয়ে চিন্তা করি, যেমন এখানে এটা নিলাম মাইনাস এটা, তাহলে দেখা যায় ফর্মুলা ইউজ হচ্ছে না। অর্থাৎ আমি যেটা দেখাবো অর্থাৎ ৬০কে আমাকে ভাগ দিতে হবে হচ্ছে ওইটাতে ৬৯০ এর ওয়েস্টেজটা বাদ দিলে ৬৩০, তাহলে 10% হচ্ছে চলে আসতেছে। এটা আমরা পার্সেন্টেজ করে নিলে 10%, অর্থাৎ ওয়েস্টেজ হচ্ছে 10%। এটাকে পার্সেন্টেজ নিলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে সহজে বোঝা যায় যে আমার প্রোডাক্টের বা এই ম্যাটেরিয়ালের ওয়েস্টেজ কত। কোনো ম্যাটেরিয়ালে দেখা যায় শুধু 10% না, সেটা ইভেন 52%, 30%, 40% এরকমও ওয়েস্টেজ হয়। যেটা আমার একটা প্রোডাক্টের এরকম ছিল, অনেক লম্বা একটা ওয়েস্টেজের পরিমাণ। আপনি ভাবতেই পারেন যখন একটা প্রোডাক্ট 50% ওয়েস্টেজ হয়ে যায় আর 50% ইউজেবল হয়, তখন আসলে প্রাইসটা কীরকম হইতে পারে, এটা আপনারা কস্ট অ্যাকাউন্ট হিসেবে চিন্তা করলে সহজে বুঝতে পারবেন। এরকম করে হচ্ছে আমরা সবগুলো জিনিসের পার্সেন্টেজ বের করে রাখতে পারি, ওয়েস্টেজ পার্সেন্টেজ। এটা একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর যাতে সহজে বোঝা যায় ওয়েস্টেজ কত। তাহলে র মেটেরিয়ালস 2 এটা আমরা সেম এখানে ওয়েস্টেজ সহ হচ্ছে কতটুকু ম্যাটেরিয়াল লাগতেছে, এটার পারচেজ ভ্যালু কত, ওয়েস্টেজ অ্যামাউন্ট কত, পার্সেন্টেজ কত। এখানে যদি আমরা আরেকটা পার্সেন্টেজ দেখাই, সেটা হচ্ছে আপনাকে ওয়েস্টেজকে ভাগ করতে হবে হচ্ছে ওখানে ওইটা দেখে ৳৪৭০, আপনাকে ভাগ করতে হবে হচ্ছে ওয়েস্টেজ ছাড়া যে ভ্যালুটা, যেমন ৳৫১০ হচ্ছে ওয়েস্টেজ সহ, তাহলে ওয়েস্টেজ ছাড়া যেটা আসতেছে 470, এটা দিয়ে ভাগ দিয়ে পার্সেন্টেজ করলে আপনি ইজিলি জানতে পারবেন যে এটা কত পার্সেন্ট ওয়েস্টেজ। সেম ওয়ে এখানে গ্যাস, ইলেকট্রিসিটি, প্যাকিং, যেহেতু গ্যাসের ক্ষেত্রে কোনো ওয়েস্টেজের ব্যাপার নাই, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট যত টাকা খরচ সেটা আমরা কস্ট শিট থেকে নিয়ে আসছি। তারপর হচ্ছে প্যাকিং বাবদ যে খরচ, সেম ওয়ে এখানে ওয়েস্টেজের ব্যাপার নাই, মেশিনের ডেপ্রিসিয়েশনও নাই, ফ্যাক্টরি রেন্টও নাই, ইন্স্যুরেন্সও নাই। এই জিনিসগুলো হচ্ছে আমরা ম্যাটেরিয়ালে গড়ে যাবে, অর্থাৎ এই প্রোডাক্টের টোটাল ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে ৪,১৬৩। আমরা এখানে দেখছিলাম টোটাল হচ্ছে ৪,৭৩০ হচ্ছে কস্ট আসতেছে, আর এখানে আমরা ম্যাটেরিয়াল কস্ট পেলাম এর মধ্যে হচ্ছে ৪,১৬৩। এখন যদি আমরা যেটা ভ্যালুয়েটেড ডেসক্রিপশন, আপনাকে খেয়াল রাখতে হবে 4.3 এর 2টা পার্ট। একটা হচ্ছে ম্যাটেরিয়াল অর্থাৎ
যেটাকে আমরা র মেটেরিয়ালসটাই সহজে বলা যায়। ম্যাটেরিয়ালস আরেকটা হচ্ছে গিয়ে ভ্যালু এডেড সার্ভিস। এই ২ টা জিনিস আলাদা। যখন আমাদের বলছে যে ৭% যদি আমাদের কোনোভাবে ডিক্লেয়ার যে প্রাইসটা দেওয়া হইছে এটা থেকে বেড়ে যায়, তখন হচ্ছে আমাদের নতুন করে 4.3 দিতে হয়। এক্ষেত্রে ২ টা পার্ট আলাদা করে চিন্তা করতে হয়। একটা হচ্ছে ম্যাটেরিয়ালের যে পার্ট এইটা, আরেকটা হচ্ছে গিয়ে ভ্যালু এডেড সার্ভিস। এদের যেকোনো একটা বাড়লে আমার নতুন করে ডিক্লেয়ার দিতে হবে। স্যালারি অ্যান্ড ওয়েজেস আমি এটা যখন কস্টিং শিটটা দেখাইছি, তখন স্যালারি ওয়েজেসগুলোকে আমি মার্ক করে রাখছি, কারণ এগুলো হচ্ছে ভ্যালু এডেড সার্ভিস। অর্থাৎ ভ্যালু এডেড সার্ভিসের ক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে, প্রোডাকশনের র মেটেরিয়ালসের সাথে এগুলো সরাসরি জড়িত না। এটা হচ্ছে ভ্যালু এডেড সার্ভিস। আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভ্যালু এডেড সার্ভিসটাকে আলাদা করে দেখার কারণ কি? এর কারণ এটাই যে ম্যাটেরিয়ালের প্রাইসটা কত বেড়ে গেছে আগের থেকে, আর ভ্যালু এডেড সার্ভিস কত বাড়ছে, এই দুটাকে একটু আলাদা করে দেখানোর জন্য। আসলে সবগুলো মিলিয়ে হচ্ছে এটা একটা প্রোডাক্টের খরচ। আলাদা করে দেখালে সেটা হচ্ছে সুবিধা। তাহলে স্যালারি এবং ওয়েজেস আমরা আগেই শিটে দেখছি, সেলস ট্রান্সপোর্ট, অফিস এক্সপেন্স, অফিস রেন্ট, ডেপ্রিসিয়েশন, বিল্ডিং, ফার্নিচার, আদার এক্সপেন্স, এই সবগুলো হচ্ছে ভ্যালু এডেড সার্ভিস, অর্থাৎ সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না। তারপর আমরা যেটা প্রফিট, এটাও ভ্যালু এডেড সার্ভিস। তাহলে এখানে ভ্যালু এডেড যে আইটেমগুলো আছে দেখতে পাইলাম টোটাল হচ্ছে ৫৭৭ টাকা। এখন আমরা যদি দুইটা যোগ করি দেখা যাচ্ছে হচ্ছে আগে যে আমরা কস্ট শিটে করছি ৪,৭৩০ টাকা, এইটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আপনাদের সবচেয়ে সহজ হচ্ছে আপনাকে আগে কস্ট শিটটা করে নিতে হবে, তারপর হচ্ছে 4.3 তে হাত দিতে হবে। তাহলে আপনি ইজিলি হচ্ছে জিনিসটা করতে পারবেন, মিলাইতে পারবেন। কারণ এটা খুব সেনসিটিভ ব্যাপার, কারণ আপনি একটা প্রাইস ডিক্লেয়ার দিয়েছেন, এটা যদি কোনো কারণে রং হয় তাহলে অনেকগুলো জায়গায় একটা ইমপ্যাক্ট হবে। যেমন আপনি ধরেন ৫ টন র মেটেরিয়ালস ইম্পোর্ট করছেন, সেক্ষেত্রে এটা ধরে ওয়েস্টেজ সহ আপনি যে পরিমাণ মাল সেলস করছেন এটার সাথে যদি ডাটা না মিলে তাহলে দেখা যায় সেটাকে ট্যাক্সের জন্য অর্থাৎ ব্যাটের জন্য এস্টিমেট চলে আসবে, আপনি ব্যাট ফাঁকি দিচ্ছেন, অনেক ধরনের সমস্যা চলে আসে। তাই হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল সিনারিটা থাকে ওয়েস্টেজের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটু সেফ জোনে থাকা, যাতে আমাদের কোনোভাবে এই ইস্যুটা না আসে যে আমরা সেলসের পর ব্যাটের পরিমাণ কম দিছি, অর্থাৎ র মেটেরিয়ালস বেশি কনজাম্পশন করছি কিন্তু প্রোডাকশন বা সেলস কম দিছি, এরকম ইস্যু যাতে না আসে এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। তাই একটা করে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল সেকশনটা, কারণ ম্যাটেরিয়াল সেকশনটা যদি ভালোভাবে করা হয় তাহলে হচ্ছে অন্যান্য যে সেকশন অর্থাৎ ভ্যালু এডেড আইটেমসগুলা এইটা হচ্ছে একটু এপাশ ওপাশ করে করা যায়। এপাশ ওপাশ মানে হচ্ছে একটু কম বেশি হইতে পারে, এটা পরিমাপ করাটা ডিফিকাল্ট। কিন্তু আপনাকে যেটা করতে হবে র মেটেরিয়ালসটা যাতে কোনোভাবেই ঝামেলার মধ্যে না পড়ে সেটা খেয়াল রেখে করতে হবে। তাই আমি বারবার বলে দিচ্ছি এই কারণে যে আপনারা যদি কস্টিং সম্পর্কে জ্ঞান কম থাকে কস্টিং ডিপার্টমেন্টের সাহায্য নিতে পারবেন। অনেক ক্ষেত্রে এরকম আমি দেখছি যে আসলে যাদের হচ্ছে এই বিষয়ে জ্ঞান কম ওনাদের মতো করে একটা জিনিস দিয়ে দিচ্ছে যেটা পরবর্তীতে মিলতেছে না। কারণ কস্ট অ্যাকাউন্টিং হিসেবে চিন্তা করতে হয় একটা প্রোডাক্টের র মেটেরিয়াল ঢোকা থেকে শেষ পর্যন্ত কোথায় কি হয়েছে সব জিনিস নিয়ে তাদেরকে ভাবতে হয়। তাহলে ওনাদের কাছে ইনফরমেশনগুলো ভালো থাকে, সুন্দর করে থাকে, তাই এটা কাজে লাগে। এইটা হচ্ছে আজকে মোটামুটি 4.3। এটা আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে শুরু করছি। পরবর্তীতে অবশ্যই ডিফিকাল্ট যে ক্যালকুলেশন এটা অবশ্যই আসবে। আমি এই শিটেও দেখা যায় কস্টিং এর আরো একটা অলরেডি করে রেখে দিছি। যে এটাও করা আছে, এটা আজকে কথা বলবো না, এটা নিয়ে একটু ডিটেইলস বলবো। তাই আজকে জাস্ট শুধু ভিডিওতে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটার ইমপ্যাক্টটা কি হয় এটাই হচ্ছে আজকে দেখানোর চেষ্টা করছি 4.3 তে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়েট করবেন, সাথে থাকবেন যাতে ভালো ভিডিও পেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য।